ভয় এমন একটা শব্দ যেটা মানুষের ভিতর একবার ঢুকে গেলে যে কোনো সাধারণ সুস্থ মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো আচরণ করে। লামিয়া সকাল থেকে পাগলের মতো আচরণ করছে। বাড়ির সকলে গেস্ট রুমে উপস্থিত। লামিয়ার মুখে একটাই কথা, সে বাড়ি যাবে। লামিয়ার প্রচুর জ্বর এসেছে, জ্বরের ঘরে পাগলের মতো বিলাপ করছে। ডাক্তার এসে চেক আপ করে মেডিসিন দিয়ে গেছে আর বলেছেন কোনো কিছু থেকে ভয় পেয়ে লামিয়া ট্রমার মধ্যে আছে, যার ফলে পাগলের মতো বিলাপ করছে। শিকদার বাড়ির সকলের ধারণা সমুদ্রের পানিতে বেশি ভেজার ফলে এমন জ্বর এসেছে, আর নতুন জায়গায় রুমে একা ঘুমানোর ফলে হয়তো ভয় পেয়েছে। মাইশা আর নয়ন লামিয়ার মাথার কাছে বসে আছে। লামিয়া কাতর দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি বাড়ি যেতে চাই, প্লিজ তোমরা আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আর এখানে থাকতে চাই না। মাইশা লামিয়ার হাত ধরে বলল, আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব লামিয়া, তুমি এখন একটু রেস্ট নাও, আমি তোমার পাশেই আছি। লামিয়া কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। আনোয়ার সাহেব লামিয়ার বাবা রফিক সাহেবকে সবটা বলতে চেয়েছিলেন, নয়ন বারণ করেছে এখন কিছু না বলতে, শুধু শুধু সকলে টেনশন করবে। আনোয়ার সাহেব জামাইয়ের বারণ শুনে আর জানাননি লামিয়াদের বাড়িতে। আনোয়ার সাহেব সকালে নাস্তা করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মেয়ের বিয়ের জন্য কিছুদিন ছুটি নিয়েছিলেন, কিন্তু এখন আবার তাকে তার কর্মে ফিরে যেতে হবে। কাজের জায়গায় তিনি কোনো আপোষ করেন না। বর্তমানে তিনি স্কুলের প্রিন্সিপালের পদে আছেন। রিসাত সাহেবও কিছুদিন পরে দুবাইতে ফিরে যাবেন। রাহিনরা আরও 1 মাস থাকবে বলে ঠিক করেছে, তারপর ফিরে যাবে ওমানে। সুমুর আর 1 সপ্তাহ থাকবে, তারপর ফিরে যাবে। এই নিয়ে অবশ্য সুমুর মনটা খারাপ, সে তার খান সাহেবকে রেখে যেতে চায় না। যতদিন খান সাহেব আছে সেও থাকতে চায়। মিনা বেগম আর হাসি বেগম দুপুরে রান্নার জোগাড় করছেন আর টুকটাক কথা বলছেন। খুশি বেগম রান্নাঘরে এলেন। মিনা বেগমের সাথে চোখাচোখি করে হাসি বেগমের উদ্দেশ্যে বললেন, আপা, কিছুদিন যাবৎ তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু এত এত ঝামেলার মাঝে বলা হয়ে ওঠেনি। হাসি বেগম খুব হাস্যোজ্জ্বল স্বভাবের মানুষ, মুখে আলতো হাসি সব সময় থাকে তার। জীবনে অনেক কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি। পেঁয়াজ কাটতে কাটতে ছোট বোনের দিকে তাকিয়ে বললেন, এখন তো ঝামেলা নেই, এখন বল, আমি শুনছি। আসলে আপা, বলতে তো চাই, তবে তুই কিভাবে নিবি কথাটা বুঝতে পারছি না। আরে এত অস্বস্তি বোধ করছিস কেন? বল না, কি বলতে চাস? আসলে আপা, মাইশের গায়ে হলুদের দিন আমার বান্ধবী হাসনা এসেছিল, জানিস তো। হাসনা ওর ছেলের জন্য আমাদের সুমুকে পছন্দ করেছে, আমাকে বলেছে কথাটা। আমি বলেছি সুমু আমার আপার মেয়ে, আর আপা যা চাইবেন তাই হবে। তারপর হাসনা কথাটা আমাকে তোকে জানাতে বলল, তাই তোকে জানালাম। ছেলে খুব ভালো। এই 2 দিন আমি নিজে সব খোঁজখবর নিয়েছি। আমি আগেই ভেবেছিলাম আগে আমি ছেলের সম্বন্ধে সব খোঁজখবর নেব, যদি ভালো ছেলে হয় তাহলেই তোকে জানাবো। হাসনার একটাই ছেলে, বুঝলি, নিজেদের পারিবারিক ব্যবসা সামলায়, নাম রিফাত, দেখতে মাশাল্লাহ, আমাদের সমস্যার সাথে দারুণ মানাবে। এখন তোর আর দুলাভাইয়ের ইচ্ছে। কথাগুলো একেবারে বলে শেষ করলেন খুশি বেগম। হাসি বেগম সব শুনে মুচকি হেসে বললেন, কিন্তু সমু তো এখনো অতটা বড় হয়নি, মাত্র 19 বছর বয়স। সমুদের বংশের মেয়েদের একটু বয়স করে বিয়ে দেওয়া হয়। আর তাছাড়া সমুর বাবারও তার 2 মেয়েকে নিয়ে কিছু স্বপ্ন আছে। অভাবের সংসার, তার 2 মেয়ে নাকি তার দুঃখ ঘোচাবে। উনি কি রাজি হবেন এখন সমুর বিয়ে দিতে? মেয়ের বিয়ের প্রস্তাব তো অনেক জায়গা থেকেই আসে, উনি তো বিয়ে দিতে রাজি হন না। খুশি বেগম হাসি বেগমের কাঁধে হাত রেখে বললেন, এমন ভালো পাত্র আমার ইফতিয়ার জন্য আসলে আমি ইফতিয়ার বিয়ে দিয়ে দিতাম। এমন ভালো ছেলে কেউ হাতছাড়া করবে না। ছেলে আর ছেলের মা দুজনেই সুমুকে খুব পছন্দ করেছে, তুই দুলাভাইকে বোঝা আপা। হাসি বেগম সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, আমি কথা বলে দেখব খুশি, তবে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক খরচ। উনি যদি রাজি হয় তাহলে শুধু কথা বলে বিয়ে ঠিক করে রাখবো, 2 বছর পরে বিয়ে দেব। খুশি বেগম বোনের দিকে তাকিয়ে হেসে বললেন, তুই আমাকে এত পর ভাবিস কবে থেকে আপা? সুমুর বিয়ের সব দায়িত্ব আমাদের সবার, তুই শুধু দুলাভাইকে রাজি করা। কি বলেন ভাবি? মিনা বেগম খুশি বেগমের দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ আপা, আপনি একদম ঠিক কথা বলেছেন। সুমু কি শুধু বড় আপা আর দুলাভাইয়ের মেয়ে, আমাদের কেউ না নাকি? তবুও ভাবি, আপনাদের ঘরে সব দায়িত্ব চাপিয়ে দিলে হয় না। আর কত করবেন আপনারা আমাদের জন্য? আপনি বড় ভাইজান খুশি আমাদের জন্য অনেক করেছেন, আর কত? উনি যদি রাজি হন তাহলে অল্প আয়োজনে পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দেব।
খুশি বেগম আর মিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে কেমন করে জানি হাসলেন। ড্রয়িং রুমে সকলে উপস্থিত। সুমুর শরীর এখন অনেকটাই ভালো। আনোয়ার সাহেব আর শামীম সাহেবের মাঝে বসে বেগুনি আর আলুর চপ খাচ্ছে। মিনা বেগম সকলের জন্য সন্ধ্যার নাস্তা বেগুনি, আলুর চপ, চা, কফি সব একা হাতে বানিয়েছেন। শামীম সাহেব গম্ভীর হয়ে বসে আছে। বিকালে হাসি বেগম সুমুর বিয়ের কথাটা তার কানে তুলেছেন, কিন্তু শামীম সাহেব এখন বিয়ে দিতে কিছুতেই চায় না। এই নিয়ে হাসি বেগম আর তার মধ্যে ঝামেলা হয়েছে। হাসি বেগম অনেক কড়া কথা শুনিয়েছেন। মিনা বেগমও মাইশার কক্সবাজার যাবার দিন সুমুর বিয়ের কথা আনোয়ার সাহেবকে জানিয়েছেন। আনোয়ার সাহেব মতামত কিছুই দেননি, শুধু বলেছেন হাসি আর শামীম যদি সুমুর বিয়ে দিতে চায় তাহলে আর আমার কিছু বলার নেই। মেয়ে ওদের, সবার আগে ওদের মতামত জরুরি। এতে মিনা বেগম ধরে নিয়েছেন সুমুর বিয়েতে তার স্বামীর কোনো আপত্তি করবেন না। বিকালে আনোয়ার সাহেব বাড়ি ফেরার পর মিনা বেগম আনোয়ার সাহেবকে বলেছেন, হাসি সুমুর বিয়ে দিতে রাজি হয়েছে, তুমি শুধু আজ সন্ধ্যায় বাড়ির সবাইকে একসাথে ডেকে বিয়ের ব্যাপারটা জানাও। বইয়ের জোরাজুরিতে আনোয়ার সাহেব বাড়ির সকলকে ডেকে একসাথে ড্রয়িং রুমে উপস্থিত করেছে। রাহিনের সব ফ্রেন্ডরাও উপস্থিত আছে। শেহরাজ সোফায় বসে কফির কাপে একটু একটু চুমুক দিচ্ছে আর সুমুর চপ খাওয়া দেখছে। লামিয়ার শরীরটা এখন অনেকটা সুস্থ, শুধু ভয়টা এখনো কাটেনি। শেহরাজকে দেখে নিজেকে গুটিয়ে নিয়েছে, কাল মাইশারা চলে যাবে। আনোয়ার সাহেব গম্ভীর গলায় বললেন, আজ তোমাদের সকলকে এখানে উপস্থিত করা হয়েছে কিছু বিশেষ কথা বলার জন্য। আমি আশা করব তোমরা সবাই আমার কথা বোঝার চেষ্টা করবে। কথাগুলো বলে একটু থামলেন। আনোয়ার সাহেব একটু দম নিয়ে আবারও বললেন, সুমুর জন্য একটা ভালো ঘরের থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাই আমরা বড়রা সকলে চাই এই ছেলের সাথে সুমুর বিয়ে দিয়ে দিতে। মাথায় বাজ পড়ল যেন সুমুর, হাত থেকে চপটা পড়ে গেল। আনোয়ার সাহেবের বলা কথাটা সুমুর মস্তিষ্কে এখনো বুঝে উঠতে পারেনি। সুমু এতটাই অবাক হলো যে কোনো প্রতিক্রিয়া দেখাতেই ভুলে গেল। আনোয়ার সাহেব সুমুর দিকে তাকিয়ে বললেন, সুমু মামুনি, তুমি ঠিক আছো তো? সুমু জোরপূর্বক হাসলো, কিন্তু কোনো কথা বলল না। তাকালো সামনে বসে থাকা তার খান সাহেবের দিকে, যে এখনো কফিতে ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছে। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। রাহিনরাও শেহরাজের দিকে তাকিয়ে আছে, কিন্তু শেহরাজের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। দেখে মনে হচ্ছে আনোয়ার সাহেব যে এমন কিছুই বলবে সেটা শেহরাজ আগে থেকেই জানতো। কিন্তু বাবা, কিছুদিন আগে মাইশার বিয়ে হলো, এর মধ্যে সুমুর বিয়ে দেওয়ার কি দরকার? আনোয়ার সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, ভালো ছেলে, হাতছাড়া করা বোকামির কাজ। আর তাছাড়া একদিন তো বিয়ে দিতেই হবে, তাহলে এখন দিতে কি সমস্যা? আমরা সবাই রাজি, সুমুর মা বাবাও রাজি। কিন্তু মা, ইফতিয়ার সুমুর বড়, ওর এখনো বিয়ে হয়নি, আর সুমু এখনো পড়াশোনা করছে। এত তাড়াতাড়ি সুমুর বিয়ে দেওয়াটা কি খুব জরুরি? ছেলের মা সুমুকে পছন্দ করেছে, ইফতিয়াকে না। ইফতিয়াকে পছন্দ করলে অবশ্যই ইফতিয়াকে বিয়ে দিতাম। আর তাছাড়া পড়াশোনা তো সুমু বিয়ের পরেও করতে পারবে। খুশি বেগমের কথা শুনে আইয়ুব বলল, আন্টি, তাহলে সুমুর বিয়ে দিয়ে কি লাভ? এই ব্যাপারে সুমু তো আর হাসনা আন্টিকে কোনো হেল্প করতে পারবে না। হাসনা আন্টির তো এই ব্যাপারে তার হাজবেন্ডের সাথে কথা বলা উচিত। হাসনা আন্টি বুঝি এই বয়সে তার হাজবেন্ডকে কথাটা বলতে লজ্জা পাচ্ছে? তাহলে আপনি আমাকে আন্টির হাজবেন্ডের নাম্বার দিন, আমি লজ্জার মাথাকে আঙ্কেলকে কথাটা বলে দিব। ড্রয়িং রুমে উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে। আনোয়ার সাহেব কেসে উঠলেন। খুশি বেগমের কথা বলা বন্ধ হয়ে গেল। শেহরাজ এখনো ভাবলেশীন ভাবেই বসে আছে, আশেপাশের কোনো কথাতেই তার গুরুত্ব নেই। হঠাৎ শেহরাজ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আমার ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে, আমি রুমে গেলাম। আনোয়ার সাহেবের সম্মতি পেয়ে শেহরাজ সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। সুমু ছলছল নয়নে তার খান সাহেবের যাওয়ার পানে তাকিয়ে রইল। সুমুর বিয়ের কথা শুনে ইফতিয়ার রাইসা খুশিতে আত্মহারা। লামিয়া আগের চেয়েও অনেকটা সুস্থ বোধ করছে এখন। সুমুর বিয়ের খবরটা মেডিসিনের মতো কাজ করেছে লামিয়ার উপর। ভাইজান, আমার বান্ধবী তো কালকেই সুমুকে দেখতে আসতে চায়। এত তাড়াহুড়ো করার কি আছে বুঝলাম না। মিনা বেগম স্বামীর দিকে তাকে একটু উচ্চস্বরে বললেন, তুমি শুনলে না, ছেলে বাহিরে চলে যাবে। তারা ছেলের বাড়ির লোক, তাড়াহুড়ো তো তাদের থাকবেই। আনোয়ার সাহেব শামীম সাহেবের দিকে তাকিয়ে বললেন, শামীম, তোমার কি মতামত? সুমু তোমার মেয়ে, সবার আগে তোমার মতামত দরকার। তুমি চাইলে কথা এগোবো, তুমি না চাইলে এখানে সব বন্ধ। সুমু একটু আশার আলো দেখতে পেল। চলচল নয়নে বাবার মুখের দিকে তাকালো। মনে প্রাণে চাইলো তার বাবা যেন একটিবার তার মুখের দিকে তাকায়। সুমুর সব আশার আলোতে জল ঢেলে দিয়ে শামীম সাহেব বললেন, মেয়ে হয়তো আমার, তবে আমার মেয়ের ওপর আমার থেকেও মেয়ের মামা খালাদের অধিকার বেশি। এখন আমার কি মতামত থাকতে পারে? আনোয়ার সাহেব শামীম সাহেবের কথা শুনে বললেন, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় শামীম, সুমুর উপর সব থেকে বেশি তোমার অধিকার। শামীম সাহেব তার চিলড্রেন হাসি হেসে বললেন, কি করতে পেরেছি আমি আমার মেয়েদের জন্য? কিছুই না। তাই আজ আমার কোনো মতামত নেই।
আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করেন। কথাগুলো বলে উঠে চলে গেলেন শামীম সাহেব। আনোয়ার সাহেব হতাশার নিঃশ্বাস ফেললেন। হাসি বেগম বললেন, ভাইজান, আপনি ওর কথা কিছু মনে করবেন না। আমি আপনাকে বলছি, আমরা দুজনেই এই প্রস্তাবে রাজি। আপনি কাল ছেলের বাড়ির লোককে আসতে বলুন। আনোয়ার সাহেব সম্মতি জানিয়ে রুমে চলে গেলেন। রাহিনরাও চলে গেল। ইফতিয়া আর রাইসা রুমে এসে ডান্স করছে। লামিয়া নিজের মত বদলেছে, সে কাল যাবে না। সুমুর বিয়ের পর এই বাড়ি থেকে যাবে। রাতে সকলে খেয়ে শুয়ে পড়েছে। সুমু আর শামীম সাহেব খায়নি। সামিয়া আর নাজমিন সুমুকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সুমু অনবরত চোখের পানি ফেলেই চলেছে। সুমু কাঁদছে, তবে সেই কান্নার কোনো শব্দ নেই। নীরবে কান্না হয়তো সব থেকে কষ্টের হয়। সুমু শব্দ করে কাঁদতে পারে না। মাথা ব্যথা করে সুমুর জোরে কাঁদলে সুমুর কান্নার আওয়াজ সুমুর খুব কাছের মানুষ ছাড়া কেউ শোনেনি। শামীম সাহেব মেয়ের রুমে এলেন। সুমু তার বাবাকে আসতে দেখে দৌড়ে গিয়ে শামীম সাহেবের পা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। এতক্ষণ ধরে রাখা বুকের ভেতর কষ্টকে আর ধরে রাখতে পারল না সুমু। শামীম সাহেবের পা জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে বিয়ে দিয়ে দিও না। আমি এই বিয়ে করতে পারবো না। তুমি আমাকে বাঁচাও বাবা, নয়তো আমি মরে যাব। শামীম সাহেব পা ছাড়িয়ে নিয়ে মেয়ের কাছে বসলেন। মেয়ের মাথায় হাত রেখে পড়লেন, আমার কিছু করার নেই মা। তোর জীবনের সব থেকে বড় অভিশাপ হলো তুই আমার মেয়ে। দ্বিতীয় অভিশাপ হলো তুই একটা অতি সাধারণ ঘরে জন্মেছিস। তোর বাবাকে তুই ক্ষমা করে দিস মা। তোর এই অপদার্থ বাবা তোর জন্য কোনোদিনও কিছু করতে পারেনি, আজও পারলো না। তোর মামা খালার কাছে তোর বাবা বিক্রি হয়ে গেছে মা। জীবনে তারা এত করেছে আমাদের জন্য, আজ তোর বাবার তোর জীবন সম্পর্কে কিছু বলার অধিকার নেই। আমাকে ক্ষমা করে দিস মা। সুমু বাবার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ দিয়ে তার পানির সাগর বয়ে যাচ্ছে। জীবনে কোনোদিনও এত কেঁদেছে কিনা সুমুর জানা নেই। বাবাকে আর কিছু বলাতে ইচ্ছে করলো না সুমুর। মানুষটাকে সুমু চেনে, তার জন্য বুক ফেটে যাচ্ছে তার বাবার। সুমু খুব ভালো করেই জানে তার বাবার কিছু করার নেই। আম্মু হয়তো বাবাকে এমন কিছু বলেছে যার জন্য তার বাবা মেয়ের কষ্ট দেখেও কিছু বলতে পারছেন না। হাসি বেগম এলেন মেয়ের রুমে। মেয়ের এমন অবস্থা দেখে অবাক হলেন তিনি। সুমু ছুটে গেল মায়ের কাছে, পা জড়িয়ে ধরে বললেন, আম্মু, দুনিয়ার সব মেয়েরা সন্তানের কষ্ট বোঝে। তুমি কি বলছো না আম্মু? তোমার মেয়ের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে আম্মু। তুমি আমাকে বাঁচাও। এই বিয়েটা আমি করব না আম্মু। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না আম্মু। আমার অনেক স্বপ্ন আম্মু, একদিন নিজের পায়ে দাঁড়িয়ে আব্বুর পাশে দাঁড়াবো। তুমি এই বিয়েটা ভেঙে দাও আম্মু। হাসি বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, পাগল মেয়ে, সব মেয়েদেরই একদিন মা বাবার ঘর ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয় মা। কাঁদিস না। দেখ তো কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা বানিয়েছিস। কাল ছেলের বাড়ির লোক আসবে, তোকে এইভাবে দেখলে তারা কি ভাববে বলতো। কাঁদিস না মা, খেয়ে ঘুমিয়ে পড়। সুমু দূরে সরে গেল তার মায়ের কাছ থেকে। সে বুঝে গেছে কেউ তার কষ্ট বুঝে না। চিৎকার করে বলল, চলে যাও এই রুম থেকে তোমরা দুজনে। হাসি বেগম কিছুটা অসন্তুষ্ট হলেন, তবে কিছু বললেন না। সময় দিলেন মেয়েকে, বেরিয়ে চলে গেলেন রুম থেকে। সুমুর এই কান্না মিনা বেগমকে খুব তৃপ্তি দিচ্ছে আজ। খুশি বেগম আর মিনা বেগম এতক্ষণ রুমের বাহিরে দাঁড়িয়ে সবটা দেখেছেন। রুমে গিয়ে দুজন অট্টহাসিতে ফেটে পড়েছেন। ঘড়িতে সময় রাত 1টা। সুমু ব্যালকনিতে দেওয়ালে সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। চোখের জল আজ বাদ মানছে না যেন। শরীরে কোনো শীতের কাপড় নেই সুমুর। বাহির থেকে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে। সেদিকে এই সুমুর কোনো খেয়াল নেই। রুমে আজ একাই আছে। সামিয়ার নাজমিনও বের করে দিয়েছে। সামিয়ার নাজমিনকেও বের করে দিয়েছে রুম থেকে। হঠাৎ সুমুর কিছু একটা মনে হলো। উঠে দাঁড়ালো চট করে। রুমের দরজা খুলে বেরিয়ে পড়লো রুম থেকে। এসে দাঁড়ালো কাঙ্ক্ষিত রুমটির সামনে। দরজায় হাত রাখতেই দেখলো রুমের দরজা খোলা। আজ আর দরজায় নক করলো না সুমু। দরজা ঠেলে ঢুকে পড়লো রুমের ভেতর। সুমু জানে তার খান সাহেব এখনো ঘুমোয়নি। রুমে ঢুকে পুরো রুম অন্ধকার দেখলো সুমু। হঠাৎ ব্যালকনিতে চোখ পড়লো সুমুর। এগিয়ে গেল ব্যালকনির দিকে। শেহরাজ ব্যালকনির চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে, হয়তো সুমুর জন্য অপেক্ষা করছিল। চোখ বন্ধ অবস্থায় শেহরাজ বলল, হঠাৎ এত রাতে এই রুমে? সুমু অবাক হয়ে তাকিয়ে রইল। খান সাহেব কিভাবে তার উপস্থিতি টের পেল বুঝতে পারল না সুমু। শেহরাজ পুনরায় বলল, কি হলো, চুপ করে আসো যে? সুমু জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কাল আমাকে দেখতে আসছে খান সাহেব। শেহরাজ সেভাবে বসে থেকে বলল, তাহলে তোমার তো এখন ঘুমানো উচিত। এমনি পেতনির মতো দেখতে তুমি। না ঘুমিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেলে তখন তো ছেলের বাড়ির লোক পছন্দ করবে না তোমাকে। সুমু অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কিছু বলবেন না খান সাহেব? কি বলবো? আপনার কিছুই বলার নেই? আজব কথা, আমার কি বলার থাকতে পারে? আজ আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমার দিকে তাকিয়ে কথা বলুন। তুমি কি কিছু বলতে চাও সুমু? যদি কিছু বলতে চাও তাহলে তাড়াতাড়ি বলে এই রুম থেকে বেরিয়ে যাও। আমার বিয়ে হয়ে গেলে আপনি আমাকে মিস করবেন না খান সাহেব? করব।
তবে তোমাকে না, তোমার হাতের চা কফি খুব মিস করব। কিন্তু মিস করে কী লাভ বলো? তোমার বিয়ে হোক বা না হোক, একদিন তো আমি আমার গন্তব্যে ফিরেই যেতাম, তাই না? তাহলে আমাকেও নিয়ে চলুন আপনার সাথে। আপনার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবেন আমাকে, আমি আপনাকে রোজ চা কফি বানিয়ে খাওয়াবো। কিন্তু সুমু, মানে তো আমার চা কফি আমার বউ বানায়। মাথায় বাজ ভেঙে পড়ল সুমুর। বউ? তার খান সাহেবের বউ আছে? না, বিশ্বাস করে না সুমু। আপনার বউ বানায় মানে? আমার বউ। আপনার বউ আছে মানে আপনি ম্যারিড? হুম। তাহলে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে কাউকে বলেননি কেন? সোশ্যাল মিডিয়াতে আপনি বলেন যে আপনি আরো পরে বিয়ে করবেন। আমি আনম্যারিড, তবে আমি এটাই মানি না তাকে আমি অনেক ভালোবাসি। আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, ও মনে ফিরে গিয়ে বিয়ে করে নেব। আর আমি আমার নিজের জিনিসকে সকলের সামনে উপস্থাপন করি না সুমু। ভালোবাসা গোপনেই সুন্দর, বেশি মানুষের সামনে তা প্রকাশ করলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। আর তাই কথা সোশ্যাল মিডিয়াতে বললে সবাই তাকে দেখতে চাইবে, এটা আমি চাই না। তাকে শুধু আমি দেখব, আর কেউ না। সুমু আর সহ্য করতে পারলো না, শেষ সব। যার জন্য এত কিছু আজ জানতে পারলো তার বিয়ে ঠিক। এখন কি করবে সুমু? মরে যাবে? না, সুমু মরবে না। তবে সুমু এই বিয়েটাও করবে না। আজ সুমু সব শেষ। বুকের ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, চারিপাশ ফাঁকা ফাঁকা লাগছে। এত কষ্ট কেন হচ্ছে সুমুর? চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমি আপনাকে ভালোবাসি খান সাহেব, অনেক ভালোবাসি। নিজেকে আর ধরে রাখতে পারলো না সুমু। দৌড়ে ছুটে গেল শেহরাজের পায়ের কাছে, কান্না করতে করতে বলল, আমি আপনাকে ভালোবাসি খান সাহেব, অনেক ভালোবাসি। প্লিজ এমনটা করবেন না, আমি মরে যাব। পাগলামি করো না সুমু, রুমে যাও। আপনি কারো না কারো তো হবেনই খান সাহেব। সেই কেউটা না হয় আমিই হলাম। সেই কিউটিটা অন্য কেউ। আমি আপনাকে ভালোবাসি খান সাহেব। আমি অন্য একজনকে ভালোবাসি সুমু। আমি আপনাকে ভালোবাসি খান সাহেব। আমি অন্য একজনকে ভালোবাসি সুমু। আমি বিশ্বাস করি না। সেটা একান্তই আমার ব্যাপার, কিন্তু তাতে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। সে কি অনেক সুন্দরী? সুন্দর বললে তো ছোট করা হবে, সে তো আরো বড় কিছু ডিজার্ভ করে। সত্যি এতটা সুন্দরী সে? অন্যের কথা জানি না, আমার কাছে সে দুনিয়ার জান্নাতের সব নারীর থেকেও সবচেয়ে বেশি সুন্দর নারী। অনেক ভাগ্যবতী সে। আমি ভাগ্যবান? এমন প্রশ্ন কোনোদিনও মাথায় আসেনি। তার প্রতি আমার ভালোবাসা বলে বোঝানো অসম্ভব। আজ আপনি একটা কথাও আমাকে আমার দিকে তাকিয়ে বলেননি। ইচ্ছে করেনি তাকাতে। সুমুর আর কথা বলতে ইচ্ছা করলো না, ভেতরটা জ্বলে যাচ্ছে তার। মৃত্যুর যন্ত্রণাও হয়তো এই যন্ত্রণার কাছে কিছুই না। চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল সুমু, আবারও ঘুরে দাঁড়িয়ে বলল, আমার ডায়েরিটা টেবিলের উপর আছে। সুমু টেবিলের উপর থেকে ডায়েরিটা হাতে নিয়ে আবারও ফিরে এসে বলল, এই ডায়েরির প্রতিটা পাতায় এমন গভীরভাবে উপস্থাপন করব আপনাকে, আমার বলা প্রতিটা শব্দ যে পড়বে সেও ছটপট করে বলবে, কে সেই মহাপুরুষ যার জন্য এত বিদ্রোহ। কথাটা বলে এক ছুটে বেরিয়ে গেল সুমু রুম থেকে। আজ সুমু অনেক কাঁদবে। শেহরাজ উঠে দাঁড়ালো, সুমুর যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার ক্ষমতা আমার নেই। মাত্র কয়েক ঘন্টা চোখ মুখের কি অবস্থা করেছো তুমি? তোমার এমন অবস্থা দেখার মতো ক্ষমতা বা সাহস আমার নেই সুমু। তোমার চোখের দিকে তাকালে হয়তো তোমাকে এইভাবে আঘাত দিয়ে কথা বলতে পারতাম না আমি। আর তোমাকে পেতে হলে তোমাকে এতটুকু আঘাত আমাকে দিতেই হবে। সুমু রুমে এসে দরজা লক করে দিয়েছে। বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে সুমু। আজ সে কাঁদবে, জীবনে শেষ কান্না কাঁদবে। এমনিতেও কান্না ছাড়া তার জীবনে আছেই বাকি। এইভাবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করলো সুমু। মানুষের মন হলো তাসের ঘরের মতো, একবার ভেঙে গেলে আর শত চেষ্টা করেও জোড়া লাগানো যায় না। সুমুর মনটাও আজ তাসের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সে পালিয়ে যেতে চাইছে সবকিছু ছেড়ে, কিন্তু পারছে না। বাবার মান সম্মান, মামার মান সম্মান, এই সব কিছুই তার পায়ে শিকল পরিয়ে রেখেছে। সন্ধ্যায় সুমুকে দেখতে আসবে। সামিয়ার মুখে শুনেছে ছেলে আসছে না, শুধু ছেলের বাবা মা আসবে। ছেলের নাকি অফিসে জরুরি মিটিং আছে, বাড়িতে রান্নার ধুম পড়েছে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা চলে আসবে। খুশি বেগম তাদের রাতের ডিনার করিয়ে তবেই ছাড়বেন বলেছেন। কাল রাতে থেকে সুমু ঠিক মতো কিছু খায়নি। একেবারে না খেয়ে সুমু নিজেকে আর কষ্ট দিতে চায় না, তাই অল্প হলেও কিছু খেয়েছে সে। সুমু পণ করেছে আর কষ্ট পাবে না, আর কাঁদবে না। কার জন্য কাঁদবে? যে মানুষটা সুমুর জন্য নয় অন্য কারো, তার জন্য কেঁদে আর কি লাভ? সুমু তো মরিচিকার পিছনে ছুটছিল, আর সুমুর চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে গভীর ভাবনায় বিভোর ছিল সুমু। হঠাৎ রুমের দরজা খোলার শব্দে ধ্যান ভাঙল সুমুর। মাইশা এসেছে, হাতে নীল রঙের একটা শাড়ি। ব্যালকনি ছেড়ে রুমে আসলো সুমু। মাইশা সুমুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, চোখ মুখের কি অবস্থা করেছিস সুমু? কি হয়েছে তোর? বিয়েটা কেন করতে চাইছিস না? শুনলাম কাল সারা রাত কেঁদেছিস।
এখন আবার একদম চুপ মেরে গেছিস। এক ফোঁটাও চোখে পানি নেই তোর। আমার তোকে দেখে ভালো লাগছে না সুমু। কি হয়েছে তোর? সুমু বিছানায় আরাম করে বসে বলল, কি হবে মাইশা আপু, আমি একদম ফিট অ্যান্ড ফাইন। কেঁদে কি হবে বলো? বলির পাঠা যখন জেনে যায় যে সে যতই কাঁদুক তার বলি হবেই, তাহলে আর কেঁদে কি লাভ? মাইশা কপালে কিছু ভাঁজ ফেলে বলল, তাহলে তুই বলছিস তোকে বলি দেওয়া হচ্ছে? সুমু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, না, আমার মা বাবা তাদের বড় মেয়ের ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে ব্যস্ত। তুমি শাড়ি পরাতে এসছো তো, তাহলে শাড়ি পরাও। মাইশা গিয়ে বসলো সুমুর পাশে, কাঁধে হাত রেখে বলল, তোকে আমি বুঝতে পারছি না সুমু। আমাকে তো আমি নিজেই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না, তুমি কিভাবে বুঝবে? এখন রাখো তো এসব কথা। আজ আমাকে দেখতে আসছে, আমাকে শাড়ি পরিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দাও, যাতে আমার হবু শ্বশুর বাড়ির লোকজন আজই আমাকে তাদের সাথে করে নিয়ে যেতে চায়। কথাগুলো বলে কেমন করে যেন হাসলো সুমু। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। মাইশা আর দেরি করলো না, সুমুকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। আজ আর সাজাতে বারণ করলো না সুমু, বরং নিজেই এটা ওটা হাতে নিয়ে বলছিল, আমাকে এটা দিয়ে সাজাও, ওটা দিয়ে সাজাও। মাইশার স্বাভাবিক লাগলো না কিছুই। সুমুকে সাজিয়ে দিয়ে বসিয়ে রেখে চলে গেল মাইশা চলে যেতে সুমু উঠে দাঁড়ালো, ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে টেবিলে গিয়ে বসলো, পেনটা নিয়ে লিখতে শুরু করলো। আমার ধোঁয়াশায় আপনি থাকেন খান সাহেব, একান্ত নিজস্ব আপনি, যাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু অনুভব করা যাবে। যে অবয়বটা নিয়ে অন্যের চোখ লুকিয়ে চলতে হবে না, মন চাইলেই সাথে রাখা যাবে, গল্প করা যাবে, ঘুরতে যাওয়া যাবে, কোনো এক শ্রাবণে অসময়ের বৃষ্টিতে দুজনে বসে চা খাওয়া যাবে। কথাগুলো লিখতে গিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো সুমুর চোখ থেকে। চটজলদি হাত দিয়ে পানিটা মুছে নিল সুমু। ডায়েরিটা থেকে অদ্ভুত সুন্দর একটা স্মেল আসছে সুমুর নাকে। স্মেলটা তার বড্ড পরিচিত। ডায়েরিটা নাকের কাছে এনে চোখ বন্ধ করে স্মেলটা অনুভব করলো সুমু। মনে হলো তার খান সাহেব তার কাছে দাঁড়িয়ে। চোখ মেলে তাকালো সুমু। ডায়েরিটা পুনরায় জায়গা মতো রেখে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। বিছানা থেকে ফোনটা নিয়ে গ্যালারি অপশনে ঢুকলো সুমু। শেহরাজের হাস্যোজ্জ্বল একটা ছবি বের করে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর হাসছে তার খান সাহেব। ছবিটা দেখে মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল সুমুর। শেহরাজের হাসি মাখা ছবিগুলো সব সময় মন ভালো করার ঔষধ সুমুর। দরজায় করা নাড়তেই ফোনের হোম স্ক্রিনে এসে ফোনটা বন্ধ করে রাখলো সুমু। রুমের ভিতর ঢুকে আসলো মাইশা, সামিয়া, নাজমিন, তিশা, রাইসা, ইফতিয়া, রাইফ, লামিয়া। মাইশা বলল, চল সুমু, ওনারা চলে এসেছে, তোকে দেখতে চাইছে। আব্বু তোকে নিয়ে যেতে বলেছে। ফোনটা বিছানার উপর রেখে উঠে দাঁড়ালো সুমু। এগিয়ে চলল ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমে সকলে উপস্থিত। আনোয়ার সাহেব হাসনা বেগমের স্বামী আফতাব উদ্দিনের সাথে কথা বলছেন। শামীম সাহেব পাশে চুপ করে বসে আছে। খুশি বেগম তার বান্ধবীর সাথে বসে হেসে হেসে কথা বলছেন। সুমুকে দেখে উঠে দাঁড়ালো হাসনা বেগম। সুমুর কাছে এসে সুমুর থুতনি ছুঁয়ে চুমু খেয়ে মাশাল্লাহ বললেন। হাত ধরে টেনে নিয়ে গিয়ে নিজের পাশে বসালেন। হাসনা বেগম নানান কথা বলছেন সুমুর সাথে। সুমু হ্যাঁ না করে উত্তর দিচ্ছে। ঠিকমতো কোনো কথা সুমুর কানে পৌঁছাচ্ছে না। তার চঞ্চল চোখ দুটো কাউকে খুঁজছে। হঠাৎ সিঁড়ির দিকে চোখ গেল সুমুর। শেহরাজ শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে। দেখে মনে হচ্ছে কোথাও বেরোবে। আনোয়ার সাহেব শেহরাজকে দেখে ডাক দিয়ে বললেন, কোথাও যাচ্ছ নাকি বাবা? শেহরাজ দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, জি আঙ্কেল, আমার বিয়ে আসতেছে, ওকে এয়ারপোর্ট থেকে এনে একটা হোটেল বুক করে দিয়ে আসতেছি। রাহিনরা সকলেই অবাক। স্যান্ডির বাংলাদেশে আসার কারণটা ওরা বুঝলো না। আনোয়ার সাহেব বললেন, আমার বাসা থাকতে হোটেলে কেন? তোমার বিয়েকে এই বাড়িতে নিয়ে আসো। শেহরাজ সম্মতি জানিয়ে চলে যাচ্ছিল। আনোয়ার সাহেব আবারও বললেন, শেহরাজ বাবা, বাসায় মেহমান এসেছে, একটু বসে তারপরে যাও। শেহরাজ সুমুর দিকে তাকালো। সুমু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শেহরাজ চোখ সরিয়ে নিয়ে সুমুর সামনে সোফায় বসলো। রাহিনরা সকলে ঠোঁট টিপে হাসছে। আইয়ুব রাহিনের কানের কাছে গিয়ে বলল, মা বাবা হয়তো এসকের না, তবে দেখে মনে হচ্ছে সুমুকে এসকেই দেখতে এসেছে। হাসনা বেগম শামীম সাহেবকে বললেন, ভাই, আপনার মেয়েকে নতুন করে আর দেখার কিছু নেই। সুমুকে আমি যতই দেখব ততই মুগ্ধ হব। নিখুঁত সুন্দরী আপনার মেয়ে। শুধু আমি কেন, দুনিয়ার কোনো মায়েরাই তার ছেলের জন্য সুমুকে অপছন্দ হবে না। আমার আর কিছু দেখার নেই। আমি শুধু যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দিতে চাই। মানে আজকে তো মঙ্গলবার, ওই শুক্রবারে যদি বিয়েটা হয়ে যেত তাহলে আমাদের জন্য ভালো হতো। এখন আপনার কি মত, আপনারাই বলেন। শামীম সাহেব বুঝতে পারছেন না এরা এত তাড়াহুড়ো কেন করছে। শামীম সাহেব ভদ্রতা সূচক হেসে বললেন, কিন্তু আপা, এত তাড়াতাড়ি কিভাবে কি? মানে আমাদেরও তো একটা প্রস্তুতি আছে, এভাবে এত তাড়াতাড়ি কিভাবে কিছু করব? হাসনা বেগম খুশি বেগমের দিকে তাকালেন। খুশি বেগম বললেন, দুলাভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু মত দিন, আমরা সবাই তো আছি।
আমরা সকলে মিলে সব ব্যবস্থা করে নেব। শামীম সাহেব কিছুটা গম্ভীর হয়ে বললেন, তাহলে আর কি, আমার মেয়ের জন্য সবাই আছে, করো তোমাদের যেটা ভালো মনে হয়। হাসনা বেগম খুব খুশি হলেন। হাসি হাসি মুখ করে আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভাইজান আপনি কি বলেন? আমি আর কি বলল? শামীম আর হাসি যখন মত দিয়েছে তখন আমার আর আমত করার কিছুই থাকে না। কিন্তু তোমার ছেলেটা আসলে খুব ভালো হতো। তোমার ছেলে বিয়েতে রাজি থাস না? আর বলবেন না ভাইজান, ছেলেটা আমার এত লক্ষ্মী, কি বলবো। আমাকে বললো, মা তুমি গিয়ে দেখে আসো, তোমার পছন্দই আমার পছন্দ। হাসনা বেগমের কথা শুনে শেহরাজ বাঁকা হাসলো। মনে হলো খুব মজা পেয়েছে সে কথাগুলো শুনে। আনোয়ার সাহেব একটু ভাবুক হয়ে বললেন, বুঝলাম তোমার ছেলে অনেক লক্ষ্মী ছেলে, ভালো ছেলে, কিন্তু তারপরও ছেলে মেয়ে দুজন দুজনকে দেখলো না, কথা বললো না, ব্যাপারটা কেমন দেখায় না? মিনা বেগম বিরক্তির স্বরে বললেন, থামো তো তুমি, এত দেখা কথা বলার কি আছে? মা বাবা পছন্দ করছে ছেলে মেয়ের জন্য উপযুক্ত জীবন সঙ্গী। আমরা তো আর খারাপ জীবন সঙ্গী পছন্দ করব না ছেলে মেয়েদের জন্য। বাকি দেখা সাক্ষাৎ বিয়ের পরে হবে। আর ছেলে তো সুমুর ছবি দেখে সুমুকে পছন্দ করেছে, আর সুমুকেও ছেলের ছবি সকালে দেখানো হয়েছে। এখন শুধু ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক। কি হাসি আপা, আপনি কি বলেন? হাসি বেগম আলতো হেসে বললেন, হ্যাঁ ঠিকই তো, তবে বিয়েটা বেশি ধুমধাম করে না, অল্প আয়োজনে হবে। হাসি আপা, আপনারা আপনাদের সুবিধা মতো যা পারেন করেন, কিন্তু আমার বাড়িতে সব হবে। আমার একমাত্র ছেলে, আমি কোনো ত্রুটি রাখতে চাই না। বিয়েতে সকলে মত দিল। কাল বিয়ে শপিং করবে, পরশু গায়ে হলুদ আর মেহেদি হবে, শুক্রবারে বিয়ে। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে মিষ্টিমুখ করলো। সুমু মাথা নিচু করে বসে আছে। নিজের জীবনটাকে আজ মূল্যহীন মনে হচ্ছে সুমুর। জীবনটাকে আজ ভাগ্যের উপর ছেড়ে দিল সে। আরে আরে একবার শেহরাজের দিকে তাকালো সুমু। তখনই শেহরাজ উঠে দাঁড়ালো। আনোয়ার সাহেবের থেকে অনুমতি নিয়ে নিজের বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়ি ড্রাইভ করছে রাহিন। শেহরাজ পাশে বসে ফোন স্ক্রল করছে। দুটো গাড়ি নিয়ে বেরিয়েছে তারা। শারবাজদের গাড়িতে হই হুল্লোড় হলেও রাহিনদের গাড়ি সকলে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। সকলে শেহরাজের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু শেহরাজকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না। রাহিন নীরবতা ভেঙে বলল, তো ব্যাপারটা কি রে এসকে? শেহরাজ কোনো কথা বলল না, ফোনে ধ্যান দিয়ে পড়ে থাকলো সে। রাহিন বিরক্ত হয়ে আবারও বলল, সেদিন লামিয়া মেয়েটার সাথে যে তুই কিছু করেছিস সেটা আমরা সবাই জানি, কিন্তু আজ সুমুর বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোর মধ্যে কোনো রিয়াকশন নেই। আমরা এটা বুঝতে পারছি তুই কিছু করবি, কিন্তু কি করবি সেটাই বুঝতে পারছি না। দয়া করে আমাদেরকে একটু বলবি তুই ঠিক কি করতে চাইছিস? কিছু না। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ ফোনে স্ক্রল করতে করতে বলল, আমার মুখে কি তোদের বাসরাতের সিন দেখতে পাচ্ছিস? যে এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস, সামনে তাকিয়ে আর ড্রাইভিংয়ে মন দে রাহিন। রাহিন সামনে তাকিয়ে বলল, তুই সত্যি কিছু করবি না? কি করব? বিয়েটা আটকাবি না? না। তুই তো সুমুকে ভালোবাসিস, এইভাবে অন্যের হাতে দিবি? বিয়ে হলে সুমু অন্য হতে যাবে কেন? আমারই তো থাকবে। মানে? তাকে অত বোঝাতে হবে না। সূর্য মামা বাংলাদেশে কেন আসছে? কাজ আছে তাই। স্যান্ডির বাংলাদেশে কি কাজ? হলে দেখতে পাবি। তুই এত হেয়ালি না করে পরিষ্কার করে বলবি যে তুই ঠিক কি করতে চাইছিস। আপাতত কিছু করতে যাচ্ছি না, যখন করব তখন দেখতে পারবি। শুধু শুধু প্রশ্ন করে কানের মাথা খাস না। রাহিন কিছু বলতে গিয়েও বলল না। আইয়ুব বলল, বাদ দে, ও যা করতে চাইছে করুক। শুধু শুধু প্রশ্ন করে কোনো লাভ নেই, ও এখন কিছুই বলবে না। সুমুকে হাসনা বেগম নিজের সাথে নিয়ে খেতে বসেছেন। তারা খেয়ে বেরিয়ে পড়বেন। সুমুকে এটা ওটা নিজ হাতেই তুলে দিচ্ছেন হাসনা বেগম, কিন্তু সুমু কিছুই ভালো করে খাচ্ছে না। হাসি বেগম হাসনা বেগমের আচরণে মুগ্ধ। হাসনা বেগম বললেন, কালকে তোমরা শপিংয়ে যাবে, আমার ছেলেও আসবে সেখানে। তোমার পছন্দ মতো যা যা ভালো লাগে সব কিছু কিনবে সুমু। আর পারলে রিপাতের সাথে কাল আলাদা করে কথা বলে নিও। খুশি বেগম হাত দিয়ে সকলের অগোচরে খোঁচা মারল হাসনা বেগমকে। হাসনা বেগম চোখ দিয়ে আশ্বাস দিলেন খুশি বেগমকে। গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। স্যান্ডিকে দেখে সকলে গাড়ি থেকে নেমে ছুটে গেল। শেহরাজ দুই হাত পকেটে গুজে ধীর পায়ে এগিয়ে আসলো। আইয়ুব স্যান্ডিকে বুকে জড়িয়ে বলল, ওয়েলকাম সান মামা।
স্যান্ডি হেসে ফেলল। স্যান্ডি শেহরাজদের বয়সী, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, লম্বায় শেহরাজের থেকে একটু শর্ট, জিম করা বডি। শেহরাজ সবগুলো বন্ধুই ফর্সা, লম্বা, সবারই শেহরাজের মতো জিম করা বডি। ওমানে সকাল সন্ধ্যা সবাই একসাথে জিমে কাটায়, হালকা চাপ দাঁড়িয়ে আছে সকলের মুখে। বলতে গেলে শেহরাজের সবগুলো ফ্রেন্ডের একই গেট আপ। এমনিতে সবাই বাচ্চা সুলভ, কিন্তু একবার রেগে গেলে সকলে ব্লাস্ট করে। বাকি সব ফ্রেন্ডগুলোর মধ্যে শেহরাজ একটু ব্যতিক্রম, সকলের মধ্যে ফেমাস বেশি, নিজের বিজনেস আর টিকটক গেম দিয়ে সকলের মাঝে নাম্বার 1। প্রতি বছর কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাওয়ার্ড পেয়েই থাকে সে। সৌন্দর্যের দিক দিয়ে সবগুলো ফ্রেন্ডের মধ্যে বেস্ট। গেট আপ অলওয়েজ শাহরুখ খানের মতো, অনেকের কাছে দ্বিতীয় শাহরুখ খান নামে পরিচিত। কখনো কখনো ফেসের গড়ন সিদ্ধার্থ মালহোত্রার মতো লাগে বলে অনেকে সিদ্ধার্থ বলে ডাকে, কিন্তু বাস্তব জীবনে শেহরাজ শাহরুখ খানের ফ্যান। শেহরাজ যখন রেগে যায় তখন যে কেউ তাকে ভয় পেতে বাধ্য, আর যখন হাসে তখন যে কোনো মেয়ে সেই হাসিতে পাগল হতে বাধ্য। তাছাড়া তার বডি ফিটনেস, অ্যাটিটিউড যে কোনো মেয়েকে আকর্ষিত করতে বাধ্য। আফগানিস্তানে জন্মগ্রহণ করায় পাঠান তালেবান নামে পরিচিত। শেহরাজের জাতীয় ভাষা পাস্তো, বিজনেসের জন্য তাকে নানান রকমের ভাষায় অভ্যস্ত হতে হয়েছে। সান ব্রো, এই পার্সেলের ভিতরে কি আছে? আর এত পার্সেল কেন? এত কি এনেছো তুমি? স্যান্ডি শেহরাজের দিকে তাকালো। স্যারের পারমিশন ছাড়া স্যান্ডি এই ব্যাপারে কাউকে কিছুই বলতে পারবে না। স্যান্ডি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্যারের দিকে। শেহরাজ স্যান্ডির অবস্থা বুঝে বলল, ওগুলো সব আমার পার্সেল, আমি আনিছি, অনেক প্রয়োজনীয় জিনিস, ওগুলোর কাছ থেকে সরে দাঁড়া। আইয়ুব ভ্রুকুচকে বলল, এসকে তুই জানিস না নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি জাগে। এখন তো আমার মনটা এইসব পার্সেলের ভেতর কি আছে সেটা দেখার জন্য আকুপুকু করছে। শেহরাজ গম্ভীর স্বরে বলল, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আয়ুবা। আপাতত পার্সেলগুলো সকলে মিলে গাড়িতে তোল, সাবধানে তুলবি, সঠিক সময় হোক অবশ্যই জানতে পারবি এর মধ্যে কি আছে। সকলে কৌতূহল দমিয়ে রেখে পার্সেলগুলো একে একে গাড়িতে তুলতে লাগলো। শিকদার বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। রাহিন আনোয়ার সাহেবকে কল করে জানিয়েছে তারা রাতে খেয়ে আসবে, ফিরতে একটু লেট হবে। সবাই যেন খেয়ে ঘুমিয়ে পড়ে। সুমু আজও রুমে একাই শুয়েছে, ঘুম নেই সুমুর চোখে। ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। বাহিরে গাড়ির শব্দ শুনে রুম থেকে বের হলো সুমু। নিচে গিয়ে সদর দরজা খুলে দিল। রাহিন আনোয়ার সাহেবকে কল করতে যাচ্ছিল, সদর দরজা খুলতে দেখে আর কল না করে ভেতরে ঢুকে আসলো। সুমুকে দেখে বলল, তুই এখনো ঘুমোসি কেন সুমু? সুমু জোরপূর্বক হেসে বলল, ঘুমিয়েই তো ছিলাম ভাইয়া, পানির পিপাসা লেগেছিল, রুমে পানি ছিল না, পানি খেতে নিচে নেমেছিলাম ভাইয়া। আর কেউ ধরতে না পারলেও শেহরাজ খুব ভালো করে জানে সুমু ঘুমায়নি, তার জন্য অপেক্ষা করছিল। রাহিন আবারও বলল, তোর কি মন খারাপ সুমু? সুমু এবার তাকালো শেহরাজের দিকে। শেহরাজ ফোনে স্ক্রল করছে। সুমু বুঝে পায় না লোকটা সারাদিন ফোনে এত কি কাজ করে। তখনই সুমুর মনে পড়লো কাল রাতের কথা। তার খান সাহেবের তো ভালোবাসার মানুষ আছে। কথাটা মনে পড়তে বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল। সুমুর মুখে হাসি রেখে বলল, আমার মন কেন খারাপ হতে যাবে ভাইয়া? আমার তো এখন আরো খুশির দিন। শুক্রবারে আমার বিয়ে, আমি খুব এক্সাইটেড। কাল আবার শপিং করতে যাব, সেখানে আমার হবু হাজবেন্ড আসবে। আমি তো অনেক এক্সাইটেড তার সাথে দেখা করার জন্য। শুধু ভাবছি কখন সকাল হবে আর তার সাথে দেখা করব। রিফাতকে ছবিতে দেখেছি আমি, অনেক সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। সবাই বলেছে আমার সাথে দারুণ মানাবে। আমার তো এক্সাইটমেন্টের জন্য ঘুম আসছে না। কবে যে শুক্রবার আসবে আমি শ্বশুরবাড়ি যাব। উফ, আমি আর পারছি না অপেক্ষা করে থাকতে। শেহরাজ ফোনে চোখ রেখে সব কথাগুলো শুনলো। সুমুর কথা শেষ হতে হনহনি নিজের রুমে চলে গেল শেহরাজ। সুমুও নিজের রুমে চলে গেল। আইয়ুবরা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দুজনার যাওয়ার পানে। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ এলো আইয়ুবদের কানে। এক সেকেন্ডও না দাঁড়িয়ে সকলে ছুটলো শেহরাজের রুমের দিকে। স্যান্ডি ভয়ে কাঁপছে। আইয়ুবরা রুমে এসে দেখলো কাচের ফুলদানি ভেঙে পড়ে আছে। শেহরাজের হাতের মধ্যে এখনো কাচের ফুলদানির টুকরো। শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরে রেখেছে টুকরোটা। হাত দিয়ে চুয়ে চুয়ে রক্ত মেঝেতে পড়ে মেঝে লাল হয়ে গেছে। রাহিনরা দৌড়ে গিয়ে হাত থেকে জোর করে কাচের টুকরোটা ফেললো। শেহরাজ ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিল, দাঁতে দাঁত চেপে বলল, তোর বোনকে বলে দিস ওর ওইসব অসভ্য আমার কথার ফল অন্য কাউকে ভুগতে হতে পারে। আমি কোনো নির্দোষের প্রাণ নিতে চাই না। সময় থাকতে তোর বোনকে সাবধান করে দিস। নেক্সট টাইম আমার সামনে এইসব কথা বললে ওকে পুঁতে রেখে দিব। ওর ভালো লাগাকেও দুনিয়া থেকে মুছে ফেলবো। এই শেহরাজ খান ছাড়া তোর বোনের জীবনে দ্বিতীয় কোনো ভালো লাগা আসবে না। এসকে কথাগুলো সুমু তোকে রাগানোর জন্য বলেছে। তুই কেন এত হাইপার হচ্ছিস? শেহরাজ গর্জে উঠে বলল, বলবে না, এমনি সিরিয়াসলি মজা করে রাগানোর জন্য বলবে না। আমি ছাড়া অন্য কোনো ছেলের নাম ওর মুখে শুনতে চাই না আমি। রাহিনরা সকলে মিলে শান্ত করলো শেহরাজকে। জোর করে হাতে ব্যান্ডেজ করে দিল। শেহরাজ স্যান্ডির দিকে তাকিয়ে বলল, কাল তুমি আমাদের সাথে শপিং মলে যাচ্ছ, ফোনে কিছু করতে হবে না, যা করার কাল সামনাসামনি করবো। স্যান্ডি সম্মতি জানিয়ে বলল, স্যার ওই পিচ্চি মেয়েটা কি আমার ম্যাডাম? স্যার
ম্যাডাম কিন্তু দেখতে অনেক সুন্দর, একদম ছোট্ট একটা ডলের মতো। শেহরাজ অগ্নিদৃষ্টি দিয়ে তাকালো স্যান্ডির দিকে। স্যান্ডি ভয়ে আমতা আমতা করে বলল, সরি স্যার, ম্যাডাম তো আমার ছোট বোনের মতো, আমি একদম তাকাইনি ম্যাডামের দিকে স্যার। শেহরাজ রাহিনকে বলল। ওকে রুমে নিয়ে যা আর আমাকে রেস্ট করতে দে। সকলে বেরিয়ে গেল রুম থেকে। শেহরাজ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো। ফোনের গ্যালারিতে ঢুকে সুমু আরও ছবিটা বের করলো। মাইশার বিয়ের দিন সারবাজকে দিয়ে তুলিয়েছিল ছবিটা। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে বলল, মেড ফর ইচ আদার, তোমাকে শুধু আমার সাথেই মানাবে সুইটহার্ট। এবার সুমুর কক্সবাজারে তার দেওয়া কালো শাড়িটা পরা সমুদ্র সৈকতের একটা ছবি বের করলো। ছবিটা জুম করে ঠোঁটে ছুঁয়ে বলল, কাল রাতে তোমাকে তো আঘাতটা আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে সুইটহার্ট। আই লাইক ইট, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে নিজের বিপদ নিজে ডেকে আনবে তুমি। কথাগুলো বলে ফোনটা সাইডে রেখে চোখ বন্ধ করলো শেহরাজ। স্ক্রিনের উপর এখনো ভেসে আছে তার প্রেয়সীর মুখ। এমনটা সে রোজ রাতেই করে। হয়তো ফোনের মাধ্যমে নিজের প্রেয়সীকে পাশে নিয়ে ঘুমায় সে। রোজ সকালে ঘুম থেকে উঠে প্রেয়সীর মুখটা দিয়ে দিন শুরু, এবং রাতে প্রেয়সীর মুখটা দেখে দিন শেষ করে সে। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগে। ঘড়ির কাঁটা সকাল 9টার কাঁটায় ছুঁই ছুঁই। শিকদার বাড়ির সকালের নাস্তা করা শেষ। আনোয়ার সাহেব সকালে নাস্তা করে স্কুলে চলে গেছেন। সুমুর বিয়ের জন্য তাকে আবারও 2 দিনের জন্য ছুটি নিতে হবে। সুমুরা সকলে রেডি হয়ে গেছে। সুমুদের শপিং মলে নিয়ে যাবে নয়ন। রাহিন তার বন্ধুদের সাথে পরে যাবে। সকলে বেরিয়ে পড়েছে শপিং এর উদ্দেশ্যে। সুমুর মনটা আকুপাকু করছে তার খান সাহেবকে দেখার জন্য। কাল রাতে মাথা গরম করে কী সব উল্টাপাল্টা বলেছে সুমু। তখন খেয়াল ছিল না সামনে তার বড় ভাই ছিল। এখন প্রচুর গিল্টি ফিল করছে সুমু। গাড়িতে বসে আনমনে এইসব কথা ভাবছে সুমু। নয়ন গাড়ি স্টার্ট দিল। নয়নের পিছের সিটে মাইশা বসা। সুমুর পাশে নাজমিন আর সামিয়া বসেছে। সুমুদের পেছনের সিটে ইফতিয়া, লামিয়া, রাইসা বসেছে। তিশা আর রাইফ আজ বাড়িতেই আছে। সুমুর বিয়ের খবর শোনার পর থেকে রাইসাদের ব্যবহার যেন অনেক পাল্টে গেছে। সুমুর সাথে ভালো ব্যবহার করছে, অলওয়েজ হেসে হেসে কথা বলছে। সুমুর কাছে ব্যাপারগুলো স্বাভাবিকই লাগলো, কারণ ওরা 3জন সুমুকে একটুও পছন্দ করে না। ওরা 3জন খুব ভালো করেই বুঝতে পারছে সুমুর মনের অবস্থা, আর তাই সুমুকে আরও জ্বালানোর জন্য ওরা এত ভালো মানুষই দেখাচ্ছে। মাঝে মাঝে খুব হাসি পায় সুমুর। যার জন্য ওরা সুমুর সাথে এমন ব্যবহার করছে সেই মানুষটাকে ওরা কোনোদিনও পাবে না, কারণ সেই মানুষটা যে অন্য একটা কেউ আছে। কিন্তু সুমু চায় না ওদের 3জনেরও মন ভেঙে যায়, কারণ সুমু জানে মন ভেঙে গেলে ঠিক কতটা কষ্ট হয়। এই দুনিয়াতে যাদের মন ভেঙেছে শুধু তারাই জানে মন ভাঙার কষ্ট ঠিক কতটা। তখন বেঁচে থাকেও মরে যেতে হয়। কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। একে একে গাড়ি থেকে সকলে নেমে দাঁড়ালো। সকলে একসাথে মলের ভিতরে ঢুকলো। রিফাত আসলেই কেনাকাটা শুরু হবে। নয়ন বলল, এইভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ততক্ষণে চলে পাশের ক্যাফেতে যাই। ওখানে গিয়ে সমু না হয় রিফাতকে কল করে শুনে নেবে রিফাত কত দূরে এসেছে। সুমু আচমকাই বলল, আমি কল করতে পারবো না ভাইয়া। মাইশা ভ্রু কুচকে বলল, কেন পারবি না? তোর কাছে নাম্বার নেই নাকি? সুমু কিছু বলার আগে ইফতিয়া বলল, ওর কাছে নাম্বার আছে আপু, কাল রাতে আমি নিজেই ওর ফোনের নাম্বারটা সেভ করে দিয়ে এসেছি। সুমু খুব বিরক্ত হলো। মাইশা আবারও বলল, তাহলে সমস্যা কোথায় সুমু? আরে মাইশা, তুমি বুঝো না, আমার শালিকা হয়তো লজ্জা পাচ্ছে। প্রথমবার বিয়ে করতেছে তো লজ্জা তো পাবেই, আমিও তো পেয়েছিলাম। মাইশা নয়নের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা তাই। তাহলে তুমিই বলো, একটা মানুষ ঠিক কতবার বিয়ে করে, আর ঠিক কতবার বিয়ে করার পর একটা মানুষ আর বিয়ে করতে লজ্জা পায় না? নয়ন মাথা চুলকে বলল, পুরুষদের 4 বিয়ে করা ফরজ বউ। মাইশা এক ভ্রু উঁচু করে বলল, তা আপনি ঠিক কতগুলো বিয়ে করতে চান প্রতিদিন? নয়ন লজ্জা লজ্জা মুখ করে বলল, তুমি যদি পারমিশন দাও তাহলে আরেকটা করব। কথাটা শেষ করতে পারল না নয়ন। মাইশা নয়নের পেটে কনুই দিয়ে গুঁতো মারল। ব্যথায় নয়ন চোখ মুখ কুচকে পেটে ধরে আহ বলে উঠল। সকলেই হো হো করে হেসে উঠল। মাইশা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নের দিকে। ব্যথা ভুলে নয়ন কাঁদো কাঁদো মুখ করে বলল, মজা করেছি বউ, তুমি ছাড়া আমার জীবনে অন্য কারো প্রবেশ নিষেধ। মাইশা হেসে বলল, কথাটা যেন মনে থাকে। সুমুর উদ্দেশ্যে বলল, 2 দিন পরে বিয়ে হবে তোদের, এখন এমন করলে হবে সুমু? এখন থেকে নিজেকে মানিয়ে নিতে জানতে হবে তোকে। সুমুর আর কথা বলতে ইচ্ছা করলো না। একা একা হেঁটে চলে গেল ক্যাফের দিকে। সকলে চলল সুমুর পিছু পিছু। ক্যাফের ভেতর ঢুকে সকলে টেবিলে বসলো। নয়ন সকলের জন্য কফির অর্ডার করলো। মাইশা সুমুর ফোন থেকে রিফাতের নাম্বার নিয়ে নয়নকে দিয়ে কল দেওয়ালো। নয়ন উঠে একটু সাইডে চলে গেল। কথা শেষ করে এসে জানালো রিফাত প্রায় কাছাকাছি চলেই এসেছে, 10 মিনিটের মধ্যে এসে পৌঁছাবে। সকলে কফি খাচ্ছে আর টুকটাক কথা বলছে।
সুমু নিশ্চুপ হয়ে বসে আছে। হঠাৎ সুমুর নজর গেল কর্নার টেবিলে বসে থাকা দুজন কপতির উপর। মেয়েটা চাউমিন খাচ্ছে, মুখের উপর কিছু চুল এসে তাকে বিরক্ত করছে। ছেলেটা খুব যত্ন সহকারে আলতো হাতে চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিল। মেয়েটা ছেলেটার দিকে লজ্জা মাখা মুখ নিয়ে তাকিয়ে মুচকি হাসলো। ছেলেটাও প্রতি উত্তরে মেয়েটাকে সুন্দর করে এক ফালি হাসি উপহার দিল। ছেলেটা আর মেয়েটার এমন মিষ্টি ভালোবাসা দেখতে ভালোই লাগছিল সুমুর। মেয়েটার জায়গায় নিজেকে আর ছেলেটার জায়গায় তার খান সাহেবকে ভাবতে এটা ঠিক না বলে নিজের মনের সাথে বিদ্রোহ ঘোষণা করলো সুমু। চোখ সরিয়ে ক্যাফের দরজার দিকে তাকাতে একটা যুবকের দিকে চোখ গেল সুমুর। যুবকটা এগিয়ে আসছে সুমুদের দিকে। গায়ের রং ফর্সা, তবে সুমুর খান সাহেবের মতো অত বেশি না। দেখতে সুন্দর, ক্লিন শেপ করা, চুলগুলো এক সাইডে সেট করে রাখা, ফর্মাল ড্রেস পরা। দেখেই মনে হচ্ছে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে। জিম করা বডি, চোখে কালো চশমা, এক কথায় সুদর্শন বলা যায়। এগিয়ে এলো সুমুদের দিকে। নয়নের সাথে হ্যান্ডশেক করে টুকটাক কথা বলে বসলো চেয়ারে। সুমুর দিকে তাকাতেই চোখাচোখি হলো তাদের। চটজলদি চোখ সরিয়ে নিল সুমু। রিফাত তাকিয়েছে সুমুর দিকে। সুমু মাথা নিচু করে বসে আছে। নয়নরা সকলে উঠে অন্য টেবিলে চলে গেল। সুমু কিছুটা অস্বস্তি বোধ করলো। রিফাত এখনো তাকিয়ে আছে সুমুর দিকে। রিফাত গলা খাকি দিয়ে কিছু বলতে নেবে, তখনই সুমুদের টেবিলে এসে বসলো রাহিন। সুমু মাথা তুলে তাকিয়ে দেখলো শেহরাজরা সকলেই এসেছে। শেহরাজ দুই হাত পকেটে গুজে স্টিল হয়ে দাঁড়িয়েছে। চোখের চাহনি শীতল তবে অদ্ভুত রকমের ভয়ঙ্কর। আচমকায় সুমু ভয় পেয়ে চোখ নামিয়ে নিল। পরিস্থিতি থমথমে, যেন ঝড়ের পূর্বাভাস। রাহিন পরিস্থিতি সামাল দিতে মুখ খুলে বলল, রিফাত, রাইট? রিফাত ভদ্রতা সূচক হেসে বলল, হ্যাঁ। আর আপনি রাহিন, আনোয়ার আঙ্কেলের বড় ছেলে? হ্যাঁ, তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি, অনেক বড় হয়ে গেছো। রিফাত একটু লজ্জা পেয়ে বলল, জি ভাইয়া। তা আমার বোন সুমুকে তোমার কেমন লাগলো? রিফাত এক পলক সুমুর দিকে তাকিয়ে বলল, জি ভালোই ভাইয়া। পছন্দ হয়েছে তো? আসলে ভাইয়া, এতটুকু সময় সমুকে দেখে যা বুঝলাম, ওকে কোনো ছেলেই অপছন্দ করতে আই থিঙ্ক পারবে না। কিন্তু রাহিন রিফাতকে থামিয়ে দিয়ে বলল, থাক না, তোমার কিন্তুটা না হয় পরেই শুনবো। এখন আপাতত যেটা করতে এসেছি সেটা করি। নয়নের দিকে তাকিয়ে বলল, নয়ন, তোমরা তো শপিং করতে এসেছো, শপে গিয়ে সুমুর কি কি ভালো লাগে দেখাতে বলো, আমরা একটু পরে আসছি। নয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু ভাইয়া, রিফাত যাবে না। আজ সব কিছুই তো সমুর জন্য রিফাত পছন্দ করবে। হ্যাঁ যাবে, তবে তার আগে রিফাতের সাথে আমার কিছু কথা আছে। বোন বিয়ে দেবো, একটু কথাবার্তা বলে রেখে শুনে না দিলে হবে? নয়ন সম্মতি জানিয়ে সকলকে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে মলে চলে গেল। শেহরাজ গিয়ে বসলো সুমুর বসা চেয়ারটাতে। রাহিনের উদ্দেশ্যে বলল, রাহিন, তোরা সবাই বাইরে যা। কিন্তু এসকে? যা, শুধু আমি আর সান থাকবো, তোরা যা। রাহিনরা সকলে বাধ্য হয়ে চলে গেল। রাহিনরা বের হবার 15 মিনিটের মধ্যে শেহরাজ, রিফাত আর স্যান্ডি বেরিয়ে আসলো। রাহিনরা সকলে রিফাতকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। সাথে অনেক অবাক হলো। অমিত শারবাজের কাছে গিয়ে বলল, ব্যাপারটা কি বলতো? এসকে ঠিক কি করতে চাইছে? এই রিফাত ছেলেটা এখনো অক্ষত, আমি ঠিক বুঝতে পারছি না। শারবাজ আফসোসের স্বরে বলে, আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু যখনই কিছু বুঝবো সাথে সাথে তোকে জানাবো। সুমুর জন্য বেনারসি শাড়ি দেখা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনোটাই পছন্দ করেনি সুমু। রিফাত আসতেই সকলে রিফাতকে বলল শাড়ি পছন্দ করতে। রিফাত তার পছন্দ মতো একটা ডিপ পিঙ্ক কালারের শাড়ি পছন্দ করলো। একে একে শাড়ি, জুয়েলারি, মেকআপ কিট সবকিছুই কেনা হলো সুমুর জন্য। একটা জিনিসও সুমু পছন্দ করেনি। সুমুর চোখ দুটো শুধু তার খান সাহেবকে খুঁজে চলেছে। 2টা লাগেজ ভর্তি জিনিস কেনা হলো সুমুর জন্য। লাগেজ দুটো গাড়ির ডিকিতে রেখে সকলে গেল রেস্টুরেন্টে। এর মধ্যে সুমু আর রিফাত একে অপরের সাথে কথা বলা তো দূরে থাক, একে অপরের দিকে তাকায়নি পর্যন্ত। রেস্টুরেন্টে সকলের পছন্দ মতো খাবার অর্ডার করা হলো। নাজমিন আর জিম উঠে রেস্টুরেন্টের বাইরে চলে গেল। মিনিট 5 মধ্যে আবারও ফিরে এলো দুজনে। ওদের দুজনের ঢুকার 2 মিনিট বাদে শেহরাজ ঢুকলো। হাতে রেড বুল ক্যানের বোতল, ছোট ছোট চুমুক দিচ্ছে আর ফোনে স্ক্রল করতে করতে গিয়ে বসলো রাহিনদের টেবিলে। সুমু এক পলক তাকে মাথা নিচু করে রাখলো। সকলে খাচ্ছে, শুধু সুমু প্লেটে চামচ দিয়ে নাড়াচাড়া করছে। শেহরাজ ব্যাপারটা লক্ষ্য করে বলল, খাবারের বিলটা আমি পেমেন্ট করবো, সো কেউ খাবার নষ্ট করবে না। কারো কিছু লাগলে অর্ডার করো, কিন্তু নষ্ট করা যাবে না। রাহিনরা ছাড়া সকলে শেহরাজকে ভয় পায়, কিন্তু কেন তার কারণটা কেউ বলতে পারে না। তাই আর কেউ শেহরাজকে বিল দেওয়ার ব্যাপারটা বারণ করার সাহস পেল না। সকলে মন মতো যার যেটা ভালো লাগে খেলো, শুধু সুমুই খেলো না ঠিক মতো কিছু। শেহরাজের তখন হেয়ালি করে বলা কথাগুলো যে সুমুর জন্য ছিল, এটা সুমু বুঝতে পেরে আরও ইচ্ছা করে কিছু খেলো না। খাওয়া শেষে রিফাত রাহিনদের সাথে হ্যান্ডশেক করে সকলকে বলে বেরিয়ে গেল। সুমুরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ড্রয়িং রুমে সকলে উপস্থিত, শুধু রাহিনরা ছাড়া। শেহরাজ বলেছে নাইট বাইক রাইড বের হবে।
এটা শেহরাজের অন্যরকম একটা ভালো লাগা। যখন মন অনেক বেশি ভালো থাকে নাইটে বাইক রাইডে বের হয়, আর নর্মালি অলওয়েজ গাড়ি নিয়ে বের হয়। ফ্রেন্ডদের সাথে অনেক রাত পর্যন্ত মজামস্তি করে আবারও বাড়িতে ফিরে আসে। প্রতি মাসে 2 বার অন্তত ট্যুরে বের হয়। ড্রয়িং রুমে সকলে বসেছে সুমুর বিয়ের শপিং দেখতে। প্রতিটা জিনিস সকলের খুব পছন্দ হয়েছে। হঠাৎ করে ইফতিয়া বলল, আম্মু, রিফাত ভাইয়া দেখতে যেমন সুন্দর, রিফাত ভাইয়ার পছন্দও তেমন সুন্দর। সুমুর এসব কিছুই সহ্য হচ্ছে না, বিরক্ত হয়ে বলল, তোর ওনাকে পছন্দ হয়েছে ইফতিয়া? ইফতিয়া হেসে বলল, দারুণ দেখতে, তবে রাহিন ভাইয়ার ফ্রেন্ডদের মতো অত সুন্দর লাগেনি, তবে হ্যান্ডসাম, আমার বেশ ভালোই লেগেছে। ইফতিয়ার কথা শুনে সুমু তেলে বেগুনে জ্বলে উঠল। রাগটা কন্ট্রোল করে বলল, তাহলে তুই বিয়েটা করে নে। সুমুর কথা শুনে মুখটা কালো করে ফেললো ইফতিয়া। হাসি বেগম ধমকে উঠে বললেন, এসব কি ধরনের অসভ্য কথাবার্তা সুমু? পরশু তোমার বিয়ে আর আজ তুমি জানো না কাকে কি কথা বলতে হয়? সরি আম্মু, আগে থেকে তো জানতাম না যে এমন হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমি আরো 1 মাস আগে থেকে কারোর সাথে কখন কিভাবে কথা বলতে হয় ওইটা প্র্যাকটিস করে রাখতাম। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে না আমি কোনো ভুল কথা বলেছি। ইফতিয়ার যদি ওনাকে এতই পছন্দ হয়ে থাকে তাহলে তোমার বোনকে বলো তার মেয়ের সাথেই যেন বিয়ের ব্যবস্থাটা করে। কথাগুলো বলে উপরে চলে গেল সুমু। খুশি বেগম রাগে ফুঁসছে। সুমুর কথাগুলো গায়ে কাটার মতো ফুটছে ওর, তবুও নিজেকে সামলে রাখলো। মাইশা লাগেজের মধ্যে সবকিছু ঢুকিয়ে রাখলো আবারও। ঘড়ির কাটায় রাত 10:15 বাজে। রাতের খাবার খেয়ে বড়রা সকলে যার যার রুমে চলে গেছে, শুধু ছোটরা ছাদে গেছে সুমুকে মেহেদি পরানোর জন্য। পার্লার থেকে এই রাতের বেলা মেয়ে আনা হয়েছে বেশি টাকা দিয়ে, তাই এখন ছোটরা সকলে ছাদে। আনোয়ার সাহেব বলেছেন হাসনারা সব আয়োজন করলে তারও কোনো কমতি রাখবেন না, অনেক বড় করে না হোক অল্প আয়োজন করে হলেও সবকিছুই হবে। হাসি বেগম বাধা দিতে গিয়েও বড় ভাইয়ের মুখের উপর বেশি কিছু বলতে পারেনি। খুশি বেগম আর আমিনা বেগম এই বিষয়ে কিছু বলেনি, তারা শুধু চায় সুমুর বিয়েটা সুস্থভাবে হোক। কাল গায়ে হলুদের রিসেপশন বড় করে করা হবে। ছাদে সুমু সকলের মধ্যমণি হয়ে বসে আছে, মেহেদি পরানো হচ্ছে তাকে। পার্লারের মেয়েটা সুমুকে বলল, সুমু তোমার হবু জামাইয়ের নাম কি? সুমু বলার আগে ইফতিয়া বলল, রিফাত আপু 2 হাতে খুব সুন্দর করে বড় বড় করে রিফাত লিখে দিন। সুমুর বিগড়ানো মেজাজ আরো বিগড়ে গেল। এই মেয়েটাকে যে কবে থেকে বিনা বেতনে নিজের দালাল হিসেবে রেখেছে সেটা সুমু নিজেও জানে না। মেহেদি পরানোর লোক আসবে এটা আগে জানলে নিজের হাত দুটোকে ব্লেড দিয়ে জায়গায় জায়গায় কেটে রেখে দিত, তবু অন্য কারো নামে মেহেদি পড়তো না। মনে মনে কথাগুলো আউড়িয়ে মুখে বলল, এসব নামটাম লেখার কোনো প্রয়োজন নেই আপু। কেন 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 কোনো প্রয়োজন নেই? আপনি লিখেন তো খুব সুন্দর করে রিফাত নামটা। সুমু কিছু বলতে যাবে তখনই চোখ পড়লো ছাদের দরজার দিকে। রাহিনরা সকলে আসছে। সুমু শেহরাজকে দেখে একটু উচ্চস্বরে বলল, আপু একটা হার্ট আঁকুন সুন্দর করে, তার ভিতর রিফাত নামটা লিখে দিন। আফটার অল হি ইজ মাই উড বি হাজব্যান্ড। শেহরাজের পা জোড়া থমকে গেল কিছুক্ষণের জন্য। শান্ত মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। নিজেকে কোনো মতে সামলে ছাদের অন্য সাইডে চলে গেল। পার্লারের মেয়েটি খুব যত্নে রিফাত নামটা লিখে দিল সুমুর হাতে। নামটা লেখার সময় সুমুর মনে হচ্ছিল তার হাতে কেউ অ্যাসিড মেরেছে, নয়তো হাতটা জ্বলছে কেন। কই এতক্ষণ তো জ্বলেনি, নামটা লেখার সাথে সাথেই জ্বলছে কেন? সুমুর ইচ্ছা করলো নাম লেখা অংশ দুটো কেটে হাত থেকে বাদ দিয়ে দিতে, কিন্তু এমন কিছুই করবে না সুমু। নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখলো খান সাহেবকে তার খুশি দেখানোর জন্য। সুমু চায় তার খান সাহেব দেখুক তাকে ছাড়াও সুমু কতটা ভালো আছে, হোক সেটা দেখানো, অভিনয় করা ভালো। তবুও তো ভালো আছে সুমু, আর সারা জীবন এইভাবে অভিনয় করে ভালো থাকবে সুমু। এখন সুমুর মনে হয় সে ভালো অভিনেত্রী হতে পারত। কত আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করে সুমু, কখনো ভাবেনি সুমু বাস্তব জীবনেও কখনো তাকে এমন অভিনয় করতে হবে। আজ সুমুর মনে হয় সে দারুণ অভিনেত্রী। দূর থেকে অগ্নিদৃষ্টি নিয়ে সুমুর দিকে তাকিয়ে আছে শেহরাজ। নিজেকে কন্ট্রোল করার কোনো উপায় খুঁজে পেল না শেহরাজ, তবে তার ইচ্ছে করছে সুমুর হাত দুটো কেটে কুচি কুচি করে দিতে। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে শেহরাজ বিড়বিড়িয়ে বলল, আমার ধৈর্যের সীমা খুবই কম সুইটহার্ট। নিজেকে যতটা কন্ট্রোল করে ধরে রাখতেছি তুমি ঠিক ততটা আমার কন্ট্রোলে আঘাত করছো সুইটহার্ট। এর পরিমাণ কি ভালো হবে? একটুও ভালো হবে না। তবে চিন্তা করো না তুমি, আমি তোমাকে কোনোদিনও আঘাত করব না। শুধু খুব যত্ন সহকারে তোমার হাত থেকে অন্যের নামটা মুছে ফেলবো। পার্লারের মেয়েটা মেহেদি পরিয়ে চলে গেছে। রাহিন ড্রাইভারকে বলে বাড়ির গাড়ি দিয়ে পাঠিয়েছে মেয়েটাকে বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে। শেহরাজ খুব সুন্দর গান গায়, তবে কেউ সাহস পায় না শেহরাজকে গান গাইতে বলার জন্য। তাই মায়েশা সকলে
তাই মাইশারা সকলে মিলে সুমুকে জোর করছে একটা গান গাওয়ার জন্য। সুমু গাইতে চাইছে না, সকলে মিলে জোর করছে সুমুকে গান গাইতে। সকলে জোরাজোরিতে সুমু শেষমেশ রাজি হলো গান গাইতে। মেহেদি পরা হাতে নিয়ে উঠে গিয়ে দাঁড়ালো ছাদের একদম শেষ প্রান্তে। সুমুর পরনে নীল রঙের একটা সালোয়ার কামিজ, কামিজের উপর লেডিস হুডি পরা, ওড়না দিয়ে মাথা ঢাকা, চুলগুলো খোপা করে রাখা, কপালে দুপাশ দিয়ে কিছুটা করে চুল বের করে রাখা। বিয়ে হয়নি এখনো সুমুর, তবুও বউ বউ লাগছে, অন্যরকম সুন্দর লাগছে সুমুকে। শেহরাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। সুমু উদাস মন নিয়ে আকাশের দিকে তাকিয়ে গান ধরল। গান শেষ করে ডুকরে কেঁদে উঠল সুমু। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। আজকের দিনে এমন গান হয়তো কেউ আশা করেনি, তাও বিয়ের কনের থেকে। কেউ কোনো কথা বলছে না। সুমু চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল ছাদ থেকে। মাইশা যেতে নিলে রাহিন আটকায় ওকে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, ওর হয়তো আমাদের সবার জন্য কষ্ট হচ্ছে তাই কাঁদছে। কাউকে যেতে হবে না, ও একটু কাঁদুক, কেঁদে চোখের পানি শেষ করুক, যাতে বিয়ের দিন কাঁদলেও চোখ দিয়ে পানি পড়ে মেকআপ নষ্ট না হোক। মাইশা হেসে ফেললো রাহিনের কথায়। ভাবলো সেও তো এমন কাঁদতো সারাদিন, তবে সুমুর কান্নাটা একটু অস্বাভাবিক, আর গানটাও অস্বাভাবিক। ভালোবাসার মানুষকে না পেলে একটা মানুষ এই ধরনের গান গেয়ে কাঁদতে পারে। মনের ভাবনাকে মনের ভিতর দমিয়ে রাখলো মাইশা। সকলকে তাড়া দিল বাড়ির ভেতর যেতে। রাত অনেক হয়েছে, ঠান্ডা পড়েছে খুব। সকলে ছাদ ত্যাগ করলো। ইফতিয়া, লামিয়া, রাইসার মুখে তৃপ্তির হাসি, যেন সুমুর চোখের পানি দেখে পৈশাচিক আনন্দ পেয়েছে তারা তিনজন। শিকদার বাড়ি আজ আবারও সেজে উঠেছে বিয়ের সাজে। আজ সুমুর গায়ে হলুদ। পার্লারের মেয়েরা সুমুকে সাজাচ্ছে। মেয়েরা সকলে একরকমের শাড়ি পরবে, ছেলেরা সকলে একরকমের পাঞ্জাবি। সকলে রেডি হয়ে গেছে অলরেডি। শেহরাজ আজ নিজের মর্জি মতো পাঞ্জাবি পরেছে, ইন্ডিয়ান ব্র্যান্ডের পাঞ্জাবি। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে শেহরাজকে। ফর্সা শরীরে উজ্জ্বলতা আরও বেড়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল শেহরাজ। আইয়ুবরা সকলে বসে বসে শেহরাজকে দেখছে। নিহাল নীরবতা ভেঙে বলল, বাড়ির সব পুরুষ সেম পাঞ্জাবি, তুই ছাড়া। দেখে মনে হচ্ছে আজ তোরও গায়ে হলুদ। শেহরাজ কোনো কথা বলল না। সকলে তাকিয়ে ওর ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শেহরাজ ঠিক কী করতে চাইছে স্যান্ডি ছাড়া কেউ জানে না। স্যান্ডিকে জিজ্ঞাসা করলে স্যান্ডিও শেহরাজের ভয়ে কিছু বলে না। শেহরাজ ঘড়িটা পড়তে পড়তে রুম থেকে বের হলো। পিছু পিছু আইয়ুবরাও গেল। সুমুকে নিয়ে আসা হয়েছে স্টেজে। আজ সুমুর দিক থেকে চোখ ফেরানো দায়। কাঁচা হলুদ কালারের শাড়ির সাথে গাঁদা আর গোলাপ ফুলের কম্বিনেশনের সব অর্নামেন্টস। মুখে প্রসাধনী ছোঁয়া। দূর থেকে দাঁড়িয়ে তার প্রেয়সীকে দেখছে শেহরাজ। সুমুকে একে একে সকলে হলুদ ছোঁয়াচ্ছে আর গিফট দিচ্ছে। আনোয়ার সাহেব বলেছেন গায়ে হলুদের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে। লামিয়ে গিয়ে বসলো সুমুর পাশে। হলুদের বাটি থেকে হলুদ নিয়ে সুমুর গালে একটু চেপে ছোঁয়ালো। সুমু হালকা ব্যথা পেল, তবে মুখে কিছুই বলল না। লামিয়া সুমুকে নিশ্চুপ থাকতে দেখে বলল, আজ তোমার বড় বড় লেকচার কোথায় গেল সুমু? তোমার খান সাহেব তো আর তোমার রইল না। কাল তো তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি করবে তুমি? এই লামিয়া মেয়েটার সাথে সুমুর একদম কথা বলতে ইচ্ছা করে না, তবুও মুখে হাসি রেখে বলল, শেহরাজ খানের দিক দিয়ে লাগবে না, আমার দিক দিয়ে সে আমার খান সাহেব ছিল, আছে আর সারা জীবন থাকবে। তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো লামিয়া। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার চরকায় তেল দাও। আমাকে নিয়ে ভাবার জন্য আমি নিজে যথেষ্ট। লামিয়া রাগে জ্বলে উঠলো। হনহনিয়ে চলে গেল স্টেজ ছেড়ে। রাহিনরা উঠে আসলো স্টেজে। শেহরাজকেও টানতে টানতে নিয়ে আসলো। একে একে রাহিনরা সকলে সুমুকে হলুদ ছোঁয়ালো। আইয়ুবরা সকলে মিলে একে অপরের গালে হলুদ ছোঁয়ালো। শেহরাজকেও ছোঁয়ালো। শেহরাজ একটু রাগি লুক নিয়ে ওদের দিকে তাকালেও মুখে কিছুই বলেনি। রাহিন শেহরাজকে বলল, কথাটা বলে শেহরাজকে টেনে নিয়ে সুমুর পাশে বসালো। শেহরাজ বাধা দিল না রাহিনকে। শারবাজ অলরেডি ক্যামেরা নিয়ে রেডি। সুমুর হার্টবিট বেড়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। সেই প্রথম দিনের মতোই অনুভূতি কাজ করছে সুমুর। শেহরাজ বাটি থেকে হলুদ তুলে নিল হাতে। সুমু ছলছল নয়নে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজ আলতো হাতে ছুঁয়ে দিল সুমুর গাল। শারবাজ সাথে সাথে ক্যামেরা বন্দি করলো ওদের দুজনকে। সুমু চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো তার খান সাহেবের ছোঁয়া। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো সুমুর। শেহরাজ তাকিয়ে দেখছে তার প্রেয়সীকে। ক্যামেরা ক্লিকে হুঁশ ফিরল দুজনা। শেহরাজ উঠতে যেতে নিলে আইয়ুব শেহরাজকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছিস আজকে? এখানেই বস, একটা গ্রুপ ফটো নিব। শেহরাজ বসে রইল সুমুর পাশে। দুই গাল ভর্তি তার হলুদ। শেহরাজ জানে তার বাদর বন্ধুগুলো ইচ্ছে করে প্ল্যান করে এসব করছে। সারবাজ ক্যামেরা অন করে উঠে আসলো স্টেজের উপর। সুমু আর শেহরাজ স্টেজের সোফার উপর বসা। রাহিনরা সকলে ওদের দুজনের পিছনে দাঁড়ালো। সাথে সাথে সকলের একটা মিষ্টি যুগল বন্দি হলো ক্যামেরার ভেতরে। আইয়ুব নাজমিনকে ডেকে উঠল। এই ছামাক ছাড়লো। নাজমিন তাকালো আইয়ুবের দিকে। আইয়ুব হেসে দিয়ে আবারও বলল, সামিয়াকে নিয়ে উঠে এসো, একটা পিক তুলি। নাজমিন যেতে চাইল না। সামিয়া টেনে নিয়ে গেল নাজমিনকে। সকলে মিলে আবারও ক্যামেরা বন্দি হলো। হঠাৎ শেহরাজের চোখ গেল সুমুর হাতের দিকে। মুহূর্তে শেহরাজ রেগে গিয়ে উঠে দাঁড়ালো। গটগট করে হেঁটে চলে গেল বাড়ির ভিতর। সুমু তাকিয়ে আছে তার খান সাহেবের যাওয়ার দিকে।
সুমু আর শেহরাজের একসাথে বসে পিক তোলার ব্যাপারটা সকলে স্বাভাবিক নিলেও কিছু মানুষ নিল অন্যভাবে। খুশি বেগম রাগে ফুসলেও কাল সুমুর বিয়ে হয়ে যাবে বলে তেমন মাথা ঘামালো না ব্যাপারটা নিয়ে। ইফতিয়াকেও বুঝিয়ে বলল। রাত 12টায় শেষ হলো হলুদের রিসেপশন। সকলে খেয়ে শুয়ে পড়েছে। সুমু একা শুতে চেয়েছিল, হাসি বেগম দেয়নি, বলেছে বিয়ের ছোঁয়া লাগলে একা শুতেনি। সুমু বাধ্য হয়ে নাজবিনা সামিয়াকে সাথে নিল। গায়ের হলুদ উঠছিল না বলে সুমু শাওয়ার নিতে ঢুকেছে, এখনো বের হয়নি। হাসি বেগম বলেছেন এত রাতে শাওয়ার না নিতে। তখন সুমু বাধ্য মেয়ের মতো কথা শুনেছে। হাসি বেগম রুম ছেড়ে যেতে সুমু শাওয়ার নিতে ঢুকেছে। নাজবিনা সামিয়া চিন্তা করছে, অনেকবার ডেকেছে ওরা, তবু সুমু বের হচ্ছে না। প্রায় 40 মিনিট হয়ে গেছে। সুমু ওয়াশরুমে ঢুকেছে, এখনো বের হয়নি। ভেতরে পানি পড়ার শব্দের সাথে কান্নার শব্দ ভেসে আসছে। সামিয়া আর সহ্য করতে পারলো না বোনের কষ্ট। বিছানা থেকে ফোনটা নিয়ে ফোন করলো শেহরাজকে। সামিয়া কাঁদতে কাঁদতে সবটা বলল। শেহরাজের কোনো কথা শোনা গেল না, শুধু কলকাটার শব্দ ভেসে আসলো কানে। তখনই দরজায় করাঘাত পড়ল। নাজমিন হন্তদন্ত পায়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। শেহরাজ ভিতরে ঢুকে নাজমিন আর সামিয়াকে কষে এক ধমক দিল, এতক্ষণ জানায়নি বলে। শেহরাজ ছুটে গিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে লাগলো। শেহরাজের কণ্ঠ শুনে ভেতর থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। কান্নার আওয়াজ বন্ধ হতে শেহরাজ চুপ করে দাঁড়িয়ে রইল। মিনিট 10 মধ্যে এই দরজা খুলে দিল সুমু। টলছে সুমু, শীতে শরীর কাঁপছে, চোখ বন্ধ করছে আর খুলছে। কান্নার ফলে চোখ লাল হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না সুমু। পড়ে যেতে নিলে শেহরাজ নিজের বাহু ডোরে আগলে নিল সুমুকে, পাজাকুলা করে নিয়ে পেটে শুইয়ে দিল। শরীর অস্বাভাবিক মাত্রায় ঠান্ডা। শেহরাজ ব্ল্যাঙ্কেটে জড়িয়ে দিল সুমুর শরীর। নাজমিনা সামিয়া বেরিয়ে গেল ওদের প্রাইভেসি দিয়ে। শেহরাজ সুমুর হাত ধরল। তখনই আবারও চোখ পড়ল সুমুর হাতে রিফাতের নাম। রাগ ভর করলো আবারও শেহরাজের শরীরে। সুমুকে রেখে বেরিয়ে গেল রুম থেকে। নাজমিনার সামিয়াকে বলল, ওর পাশে থাকো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে শেহরাজ চলে গেল নিজের রুমে। সামিয়া আর নাজমিন ভেতরে ঢুকলো। 5 মিনিটের মধ্যে ফিরে আসলো শেহরাজ। নাজমিন আর সামিয়া আবারও বেরিয়ে গেল। শেহরাজ সুমুর পাশে গিয়ে বসলো। সুমুর অচেতন শুকিয়ে যাওয়া মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুমুর মেহেদি রাঙানো হাত দুটো বের করলো। 2 হাতের তালুতে ইঞ্জেকশন পুশ করলো সুমুর। নতুন চকচকে ধারালো ব্লেড বের করলো শেহরাজ। আস্তে আস্তে রিফাতের নাম লেখা জায়গাটা ব্লেড দিয়ে নাম কেটে দিল। সে চেতনা থাকলেও সুমু একটুও ব্যথা অনুভব করতো না, কারণ শেহরাজ ইঞ্জেকশন দিয়ে 2 হাতের তালু অবশ করে নিয়েছে। 2 হাত থেকে নাম দুটো খুব যত্ন সহকারে নষ্ট করলো শেহরাজ। ফার্স্ট এড বক্স এনে আলতো হাতে সুমুর হাত ব্যান্ডেজ করে দিল। চোখের পানি ইচ্ছাটা দিয়ে সুমুর জ্ঞান ফেরালো। আধো আধো চোখ মেলে তাকালো সুমু। শেহরাজ জ্বরের আর ব্যথার ওষুধ খাইয়ে দিল সুমুকে। সুমু কিছু বলতে নিল, শেহরাজ বাধা দিল সুমুকে। সুমু আর কিছু বলল না। শেহরাজ সুমুকে ঘুম পাড়িয়ে দিল। সুমুর কপালে আলতো করে চুমু খেলো। ব্যান্ডেজের উপর দিয়ে 2 হাতের তালুতে চুমু খেলো। কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে বলল, সরি সুইটহার্ট। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে চলে গেল। শেহরাজের মন অশান্ত। রুমে এসে আর ঘুমালো না শেহরাজ। ব্যালকনিতে গিয়ে ফোন থেকে সুমুর ছবি বের করে তাকিয়ে রইল ছবিটার দিকে। এইভাবেই হয়তো আজকে রাতটা পার করবে সে। শিকদার বাড়িতে বিয়ের তোড়জোড় পুরোদমে শুরু হয়ে গেছে। বাড়ির সকলে ব্যস্ত। বিয়ের কনের জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাসি বেগম মেয়ের কাছে পড়ে আছে। বিয়ের কোনো কাজে হাত লাগাতে পারছেন না তিনি। সুমুর জ্বর নামানোর জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছে। আজ বিয়ে, জ্বরের জন্য নাকি তারা বিয়ে ফেলে রাখতে পারবে না? মান সম্মানের প্রশ্ন এটা। হাসি বেগম এমন নানান কথা বলে সুমুকে বকছেন আর জলপট্টি দিচ্ছেন। সুমু ঘোলা চোখে একবার চোখ খুলছে তো একবার চোখ বন্ধ করছে। আনোয়ার সাহেব আর রিফাতদের রাতে আসতে বলেছে। সুমু খুব ভালো করেই বুঝতে পারছে সবার কাছে সুমুর থেকেও বেশি মান সম্মান আর বিয়েটা ইম্পর্টেন্ট। হাসি বেগম সুমুকে হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। সুমুকে ঘুমাতে বলে হাসি বেগম রুম ত্যাগ করলেন। সুমু সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সুমুর সত্যি ইচ্ছা করছে পালিয়ে কোথাও চলে যেতে। সুমু তো সবার কথা ভাবে, কই কেউ তো সুমুর কথা ভাবলো না। কেউ একবার জিজ্ঞাসাও করেনি সুমু এই বিয়েটা করতে চায় কি চায় না। চোখ দুটো অসম্ভব রকমের জ্বলছে, তা দিয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ছে। প্রচণ্ড যন্ত্রণায় মাথা ছিঁড়ে যেতে চাইছে। হাত দুটো অসম্ভব ব্যথা করছে। সকালে ঘুম ভেঙে যাবার পর নিজের হাত দুটোকে দেখে অবাকের শেষ সীমানায় চলে গিয়েছিল সুমু। কেউ খুব নিখুঁতভাবে ধারালো কিছু দিয়ে যত্ন সহকারে রিফাত নামটা কেটে দিয়েছে। হাত দুটো দেখার পর থেকে হাত দুটোকে লুকিয়ে রেখেছে সে। এখন পর্যন্ত কেউ সুমুর হাত দুটো দেখতে পায়নি। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো সুমু। তার একটু ঘুমের প্রয়োজন। সন্ধ্যা রাত। শিকদার বাড়ি কৃত্রিম আলোয় আলোকিত হয়ে আছে। পার্লার থেকে মেয়েরা এসেছে সুমুকে সাজাতে। জ্বরটা এখনো কমেনি সুমুর। মাথা ব্যথাটাও আছে। সকালে অল্প খেয়ে ওষুধ খেয়েছিল, তারপর থেকে এখন পর্যন্ত কিছু খায়নি সুমু। কিছু খেলে বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। শরীরটাও খুব দুর্বল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে আছে সুমু। আজ নিজেকে কাঠের পুতুলের মতো মনে হচ্ছে সুমুর। পার্লারের মেয়েরা তখন থেকে ওকে সাজিয়ে চলেছে। বিরক্ত হচ্ছে সুমু, তবে বাধা দিচ্ছে না। পাঠাকেও বলি দেওয়ার আগে এইভাবে সাজানো হয়। মায়েশা নাজমিন সামিয়া বসে আছে বিছানার উপর। বাড়ির সকলে অলরেডি রেডি হয়ে গেছে। সকালে কেউ দেখার আগে 2 হাত থেকে ব্যান্ডেজ খুলে ফেলেছিল সুমু।
যাতে কারো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। রিফাতরা রওনা হয়েছে 30 মিনিট আগে। রিফাতদের বাসা বেশি দূরে নয়, আসতে 1 ঘন্টা 45 মিনিট মতো লাগে। সুমুর পরনে ডিপ পিঙ্ক কালারের বেনারসি, চোখে মুখে প্রসাধনী ছোঁয়া, শরীর ভর্তি ভারী ভারী অর্নামেন্টস পরা। পার্লারের মেয়েরা সাজ শেষ করতে মাইশা উঠে আসলো সুমুর কাছে। সুমুর 2 কাঁধ ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো সুমুকে। মাশাল্লাহ বলে সুমুর চোয়াল ছুঁয়ে চুমু খেলো। আলতো হেসে বলল, আজ তো অন্তত মুখটা গোমরা করে রাখিস না, একটু হাস। বিয়ে ঠিক হওয়ার পর থেকে তোকে হাসতেই দেখিনি। শরীরটাও কি অবস্থা তোর? সেদিন তো জ্বরটা কমে গিয়েছিল, সেই জ্বরটা আবার হঠাৎ ফিরে কেন আসলো সুমু? কি হয়েছে তোর? আমাকে অন্তত বল, শরীর কি খুব খারাপ লাগছে? সুমু জোরপূর্বক হাসলো, তবে কোনো কথা বলল না। হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচিতে মাইশারা সুমুকে রুমে থাকতে বলে নিচে চলে গেল। বাগানে প্রচুর চেঁচামেচি হচ্ছে। মাইশা, সামিয়া, নাজমিন এসে উপস্থিত হলো বাগানে। আনোয়ার সাহেব চিৎকার করছেন খুশি বেগমের উপর। শামীম সাহেবের বুকে ব্যথা করছে, তিনি বুকে হাত দিয়ে চেয়ারে বসে আছেন। হাসি বেগম মুখে কাপড় গুজে কাচ্ছেন। মেহমানরা সকলে কানাঘুষা করে কথা বলছেন। আনোয়ার সাহেব আবারও চেঁচিয়ে উঠে বললেন, মেয়েটার এখন কি হবে ভাবতে পারছিস তুই হাসি? তোর জন্য আজ মেয়েটার গায়ে কলঙ্ক লাগবে। হাসনার ছেলের সম্পর্কে নাকি তুই সব খবর নিছিস? এই তোর খবর নেন নমুনা। আমাদেরকেও তুই খবর নিতে দিসনি, বলেছিস ছেলে নাকি লাখে একটা। তাহলে এখন কই সে ছেলে? মাঝ রাস্তায় মিথ্যে কথা বলে গাড়ি থেকে নেমে কোথায় পালিয়েছে সে? জবাব দে হাসনা। খুশি আমতা আমতা করে বললে, আমি সত্যি বুঝতে পারিনি ভাইজান, রিফাত যে এমন করবে আমি ভাবতেও পারছি না ভাইজান। আনোয়ার সাহেব গর্জে উঠে বললেন, তাহলে এখন সুমুর কি হবে? পাড়া প্রতিবেশী কি বলবে বল? মান সম্মান সব ধুলে মিশে গেল আজ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।